কিরে চম্পা, শুনলাম নাকি তোর মেয়ে একজন ফুচকাওয়ালার সঙ্গে পালিয়ে গেছে। মেয়েকে এত পড়াশোনা করালি, শেষ পর্যন্ত একজন ফুচকাওয়ালা কপালে জুটলো। ছি, তোর মেয়ের কোনো সত্যি লজ্জা নেই। পাড়ার মান সম্মান ডুবিয়ে একেবারে চলে গেল। পাড়ার লোকজনের মুখে এমন কথা শুনে চম্পা দেবীর লজ্জায় মাথা নত হয়ে যায়। কারণ সত্যি সত্যি চম্পা দেবীর মেয়ে টুকটুকি কিছুদিন আগেই বাজারের এক নতুন ফুচকা বিক্রেতা রতনের সঙ্গে পালিয়ে যায়। কিন্তু তবুও সেই কথা চম্পা দেবী এবং তার পরিবার এখনো পর্যন্ত স্বীকার করতে চায় না। এই যে কাকিমা, কি সব উল্টোপাল্টা কথা বলছেন? আমার ননদ পালাতে যাবে কেন, তাও আবার একজন ফুচকাওয়ালার সঙ্গে? আমার ননদের কলেজের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাইও নিজের মাসির বাড়িতে বেড়াতে গেছে। 2-1 মাসের মধ্যে বাড়িতে চলে আসবে। আমরা তো অনেক ভালো ঘরে আমার ননদের বিয়েও ঠিক করে রেখেছি। টুকটুকি বাড়িতে ফিরলেই আমরা খুব ধুমধাম করে ওর বিয়ে দেব। এই বলে স্নেহা তার শাশুড়ি মাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়। কিন্তু পাড়া প্রতিবেশীর অপমান সহ্য করতে না পেরে চম্পা দেবী খুবই কান্নাকাটি করতে থাকে। এখন আর কেঁদে কি হবে বলুন? বারবার আপনাদের আমি সাবধান করেছিলাম, আপনারা আমার কোনো কথাই কান দেননি, আমার কথা বিশ্বাস করেননি। আজকে যদি আমার কথা শুনতেন তাহলে টুকটুকি কখনোই ওই ফুচকাওয়ালার সঙ্গে পালিয়ে যেতে পারতো না। আসলে স্নেহার একমাত্র ননদ টুকটুকি ভীষণই ফুচকা পাগল ছিল। ফুচকার লোভ দেখিয়ে তাকে কিডন্যাপ করে নেওয়াও সম্ভব ছিল। চোখের সামনে ফুচকা দেখলে টুকটুকি পুরো গোটা পৃথিবীকেই ভুলে যেতে পারত। এমনকি সে মনে মনে ঠিক করে রাখে সে বিয়ে করলে কোনো ফুচকা পাগল ছেলে অথবা কোনো ফুচকাওয়ালাকেই বিয়ে করে নেবে। একদিন সন্ধ্যাবেলা টুকটুকি যখন কলেজ থেকে বাড়িতে ফিরে আসে তখন তার বৌদি স্নেহা বলে, কি হলো? আজকে তোমাকে বলেছিলাম না তাড়াতাড়ি বাড়ি আসতে, এত লেট হলো কেন? ফুচকা খেতে গিয়ে দেরি হয়ে গেছে বৌদি। কেন, কি হয়েছে? বাড়িতে কেউ এসেছে নাকি? বাইরে দেখলাম একটা বড় দামি গাড়ি রাখা আছে। তোমার জন্য একটা বড়লোক কোটিপতি ঘর থেকে সম্বন্ধ এসেছে। ছেলেটা আসেনি, তবে ছেলের বাবা মা তোমাকে আগে দেখতে এসেছে। ছেলেটা পরে আসবে। তুমি তাড়াতাড়ি ঝটপট এখন তৈরি হয়ে চলে এসো তো। কি, আমাকে না জিজ্ঞাসা করে তোমরা ছেলের বাবা মাকে বাড়িতে ডেকেছো? ঠিক আছে, আমি কিন্তু ছেলের বাবা মায়ের সঙ্গে পার্সোনালি কথা বলবো, আর ওই ছেলেটার সঙ্গেও আগে কথা বলবো। তারপর যদি আমার মনে হয় আমি বিয়েতে রাজি তাহলে আমি বিয়ে করতে পারবো, তা না হলে আমি বিয়ে করব না। এই বলে টুকটুকি তৈরি হতে চলে যায়। টুকটুকি যখন সুন্দর করে সেজে গুজে ছেলে পক্ষের সামনে যায় তখন টুকটুকিকে দেখে ছেলের বাবা মা দুজনেরই খুব পছন্দ হয়, কারণ টুকটুকি দেখতে সত্যিই খুবই সুন্দরী ছিল। ওনারা তোমাকে কিছু প্রশ্ন করবেন, তুমি উত্তর দেবে। সে ঠিক আছে, আমি সব প্রশ্নেরই উত্তর দেব, কিন্তু তার আগে আমি এনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। বলছি, আপনাদের ছেলে ফুচকা খেতে ভালোবাসে তো? আমি কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসি, তাই আমি এমন একজনকে বিয়ে করতে চাই যে বিয়ের পর আমাকে সারা জীবন ফুচকা খাওয়াবে। টুকটুকির মুখে এরকম কথা শুনে ছেলের বাবা মা একেবারে আকাশ থেকে পড়ে। এ কি অদ্ভুত কাণ্ড! তুমি তো আমাদের কিছু জিজ্ঞাসা করতেই দিলে না, তার আগেই তুমি কি সব আলতু ফালতু প্রশ্ন করছো? তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? এখানে ফুচকা কোথা থেকে এলো? দেখুন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ফুচকা। ফুচকা আমার জীবনে অক্সিজেনের মতো। ফুচকা ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না। আপনার ছেলে বড়লোক, আপনাদের অনেক টাকা আছে, আপনারা চাইলেই আমাকে সারা জীবন ফুচকা খাওয়াতে পারবেন। সেই জন্যই তো সেজে গুজে আপনাদের সামনে এলাম। টুকটুকির মুখে এরকম কথা শুনে ছেলের বাবা মা দুজনেই খুব রেগে যায়। তুমি তো ভারী অসভ্য মেয়ে। আমার ছেলে কিংবা আমাদের পরিবারের কেউই আমরা ফুচকা খেতে পছন্দ করি না। বাইরের উল্টোপাল্টা খাবার আমরা মোটেও খাই না, কারণ আমরা স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন। আমরা কখনো ফুচকা স্পর্শ করেও দেখতে পছন্দ করি না, আর বিশেষ করে আমার ছেলে তো ফুচকা খেতেই চায় না। তাই আমাদের পরিবারে বিয়ে করলে তোমাকে ফুচকা পাগলামি বন্ধ করতে হবে। ওকে, তাহলে আপনারা এখন আসতে পারেন। আমার এই বিয়েতে কোনো মত নেই। আমি জানতাম এরকম কিছু একটাই হবে, সেই জন্য আগেই আপনাদের প্রশ্নটা করলাম। আমার অনেকটা সময় বেঁচে গেল। টুকটুকির কথা শুনে ছেলের বাবা মা দুজনেই খুবই অপমানিত বোধ করে। ঠিক আছে, আমরা তাহলে আসি। তবে আপনাদের জন্য আমাদের একটা অ্যাডভাইস আছে। আপনারা অন্য কোনো ছেলে না দেখে কোনো ফুচকাওয়ালার সঙ্গেই মেয়ের বিয়ে দিয়ে দিন, কারণ আপনার মেয়ে ফুচকাওয়ালার সঙ্গে বিয়ে করলেই সুখে সংসার করতে পারবে। এই বলে ছেলেপক্ষ সেখান থেকে চলে যায়। কিন্তু এরকম ঘটনার ফলে টুকটুকির পরিবারের লোকেরা তার উপর ভীষণই রেগে যায়। বিশেষ করে টুকটুকির দাদা এবং বৌদি টুকটুকিকে অনেক বকাবকি করে।
তোমার ওই সমস্ত আজে বাজে কথা বলার কি দরকার ছিল বলো তো? সবসময় ফুচকা আর ফুচকা। তোমার মাথায় কি ফুচকা ছাড়া আর অন্য কিছু আসে না? তোমার যদি কোটিপতি পরিবারে বিয়ে হতো তাহলে তুমি ফুচকা কেন, সারা জীবন রাজভোগ খেতে পারতে। বেকার বেকার একটা সামান্য কারণের জন্য তুমি এত ভালো একটা সম্বন্ধ হাতছাড়া করে দিলে। কোনো জিনিস নিয়ে এত বেশি পাগলামি করা ঠিক নয় টুকটুকি। আরে তোমাদের কাছে ফুচকা একটা সামান্য ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। আমি আমার ভবিষ্যতের কথা ভাববো না? আমি আমার জীবনটা ফুচকা ছাড়া ভাবতেই পারি না। তাছাড়া তোমরা আমার জন্য আর ছেলে দেখো না, বুঝলে? আমি নিজের জন্য ছেলে পছন্দ করে বাড়িতে জানিয়ে দেব। এই বলে টুকটুকি নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে এভাবেই বেশ কিছুদিন কাটে, কিন্তু টুকটুকির ফুচকা পাগলামি বন্ধ হয় না। সে প্রত্যেক দিন হাজার হাজার টাকা দিয়ে ফুচকা খেয়ে বাড়িতে ফিরে আসে। এমনই একদিন কলেজ থেকে বাড়িতে ফেরার সময় টুকটুকি বাজারে একজন নতুন ফুচকাওয়ালাকে দেখতে পায়। সেই ফুচকাওয়ালা দেখতে খুবই হ্যান্ডসাম হওয়ায় টুকটুকি মনে মনে ভাবে, ওয়াও, এই ফুচকাওয়ালাটা তো দারুণ দেখতে, একে বিয়ে করলে কেমন হয়? না না, আগে এর হাতের ফুচকাও তো খেয়ে দেখতে হবে। শুধু দেখতে সুন্দর হলে তো চলবে না, ফুচকাও ভালো বানাতে হবে। এই ভেবে টুকটুকি ফুচকা খেতে চলে যায়। এই যে ফুচকাওয়ালা, আমার জন্য একেবারে ঝাল ঝাল 1 প্লেট ফুচকা বানাও দেখি, ভালো লাগলে আরো অনেক অনেক ফুচকা খাবো। হ্যাঁ নিশ্চয়ই, আপনি আমার প্রথম কাস্টমার। আপনি একেবারে স্পেশাল ফুচকা পাবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। আপনি খুব লাকি যে আমার প্রথম কাস্টমার হয়ে এসেছেন। আপনার যত ইচ্ছা তত ফুচকা খেতে পারেন, কোনো টাকা লাগবে না। এই শুনে টুকটুকি খুবই খুশি হয়। ফুচকাওয়ালা রতন তখনই নানান রকম উপকরণ ব্যবহার করে ঝাল ঝাল ফুচকা বানিয়ে টুকটুকিকে পরিবেশন করে। সেই ফুচকা খেয়ে টুকটুকির ভীষণই ভালো লেগে যায়। আরে তুমি দেখতে যেমন হ্যান্ডসাম, তোমার ফুচকাও তো সেরকমই টেস্টি, একেবারে সুপার হিট। এত টেস্টি ফুচকা আমি আগে কখনোই খাইনি। মনে হচ্ছে প্রথম দিনই তোমার ব্যবসায় লস হয়ে যাবে, কারণ আমি তোমার ঠেলাগাড়ির সব ফুচকা শেষ না করে এখান থেকে যাব না। কোনো ব্যাপার না, আমি তো আপনার জন্যই ফুচকা বিক্রি করতে এসেছি। না মানে আমি তো ফুচকা খাওয়াতেই এসেছি। ফুচকা ফিরিয়ে বাড়ি নিয়ে যাব কেন? যত ইচ্ছা ফুচকা খাও। এই বলে রতন তার ঠেলাগাড়ির সব ফুচকা টুকটুকিকে খাইয়ে দেয়। তার বিনিময়ে টুকটুকির কাছ থেকে সে কোনো টাকাও নেয় না। দেখো, আমি কিন্তু তোমাকে টাকা দিতে চাইছি, তুমি নিচ্ছ না। আমার আর কিছু করার নেই, তবে পরের দিন এসে আমি টাকা দিয়েই ফুচকা খেয়ে যাব। আচ্ছা, টিস্যু পেপার আছে? আমার ব্যাগে কিন্তু টিস্যু পেপার, রুমাল কিছুই নেই। হাত মুছবো কি করে বলো তো? আমার কাছে তো টিস্যু পেপার নেই, তবে রুমাল আছে। এই নাও, তুমি আমার রুমাল ব্যবহার করো। একদম নতুন পরিষ্কার রুমাল, চকচকে ঝকঝকে, আজকেই কিনেছি। এই বলে রতন পকেট থেকে একটা রুমাল বার করে টুকটুকিকে ধরিয়ে দেয়। ফুচকাওয়ালার এরকম মিষ্টি ব্যবহারে টুকটুকি খুবই খুশি হয়। পরের দিন টুকটুকি আবার যখন রতনের কাছে ফুচকা খেতে যায়, তখন রতন আবার ফ্রিতে টুকটুকিকে অনেক অনেক ফুচকা খাওয়ায়। এভাবে কয়েকদিন চলতে থাকার পর টুকটুকি রতনকে পছন্দ করে ফেলে, আর সে রতনকেই বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। একদিন টুকটুকি যখন সন্ধ্যাবেলা রতনের কাছে ফুচকা খেতে যায়, তখন রতন সমস্ত কাস্টমারকে সরিয়ে আগে টুকটুকির জন্য স্পেশাল ফুচকা বানাতে শুরু করে। রতন, শুধু স্পেশাল ফুচকা বানালে হবে না, আজকে কিন্তু তুমি নিজে হাতে আমাকে ফুচকা খাওয়াবে, তা না হলে আমি কিন্তু ফুচকা খাবো না। আরে আরে, এই তো দাঁড়াও, আজকে আমি নিজে হাতে তোমাকে ফুচকা খাইয়ে দেবো। যতই হোক তুমি আমার গার্লফ্রেন্ড বলে কথা। এই বলে রতন নিজে হাতে টুকটুকিকে ফুচকা খাইয়ে দেয়। কিন্তু সেই দৃশ্য টুকটুকির বৌদি স্নেহা দেখে ফেলে, আর স্নেহা বাড়িতে গিয়েই নিজের স্বামী এবং শাশুড়ি মাকে বলে, এতদিন টুকটুকি বলতো ও ফুচকাওয়ালাকে বিয়ে করবে, ও ঠিকই বলতো। আমাদের বাজারে একজন নতুন ফুচকাওয়ালার সঙ্গে ওর চক্কর চলছে। আমি নিজের চোখে দেখেছি টুকটুকিকে ওই ফুচকাওয়ালা ফুচকা খাইয়ে দিচ্ছিল। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা টুকটুকির বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, না হলে কিন্তু টুকটুকি আমাদের মান সম্মান শেষ করে দেবে। এমন কথা শুনে টুকটুকির মা এবং দাদা খুবই অবাক হয়। টুকটুকিও খুব ভয় পেয়ে যায়, কিন্তু সে অকপটে মিথ্যা কথা বলে। একদম মিথ্যা কথা বলবে না বৌদি, নিজের ননদের নামে এমন বাজে কথা বলতে তোমার লজ্জা করে না? কোনো ফুচকাওয়ালা কখনোই কোনো কাস্টমারকে নিজে হাতে ফুচকা খাইয়ে দেয় না। তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে ফুচকাওয়ালা আমাকে ফুচকা খাইয়ে দিয়েছে? প্রমাণ লাগবে কেন? আমি বলছি হচ্ছে না, আমি সত্যি বলছি। টুকটুকি কিন্তু মিথ্যা কথা বলছে।
তোমার কাছে কোনো প্রমাণ নেই। আমি আমার মেয়ের উপর অবিশ্বাস করতে পারবো না। আমার মেয়ে ফুচকা খাওয়ার জন্য পাগলামি করতে পারে, কিন্তু ও যে কোনো ফুচকাওয়ালাকে পছন্দ করবে এটা আমি মানতে পারবো না। স্নেহা বারে বারে তার শাশুড়িমা এবং স্বামীকে সত্যি কথা বলার চেষ্টা করলেও স্নেহার কথা কেউ শোনে না, যার ফলে টুকটুকি আরো বেশি সাহস পেয়ে যায়। এখন সে দিনরাত রতনের সাথে ফোনে কথা বলে, এমনকি রতন চুপি চুপি জানালা দিয়ে টুকটুকিকে ফুচকা দিয়ে চলে যায়। স্নেহা চাইলেও তার ননদের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারে না। এরই মধ্যে টুকটুকির কলেজের ফাইনাল ইয়ার পরীক্ষা শেষ হয়ে গেলে স্নেহা তার ননদের বিয়ে দেওয়ার জন্য আবার উঠে পড়ে লাগে, কিন্তু টুকটুকি বিয়ে করতে চায় না, তাই তার মা এবং দাদাও তাকে জোর করে না। একদিন সন্ধ্যাবেলা সুযোগ পেয়ে টুকটুকি বাড়ির বাইরে বেরিয়ে রতনের সঙ্গে পালিয়ে বিয়ে করে নেয়। রতন যখন টুকটুকিকে তার বাড়িতে নিয়ে যায়, যাক আমাদের বিয়ে হয়ে গেছে, আমি শ্বশুর বাড়িতেও চলে এসেছি, কেউ আর আমাদের আলাদা করতে পারবে না, আমার মা আর বৌদিও আমাদের কিছু করতে পারবে না। কিন্তু রতন, তুমি তো ফুচকা বিক্রি করো, তোমাদের বাড়ি এত সুন্দর কেন? যেন মনে হচ্ছে এটা কোনো কোটিপতির বাড়ি। এটা তোমারই বাড়ি তো, নাকি অন্য কারোর বাড়ি? এমন সময় রতনের বাবা মা টুকটুকির সামনে এসে উপস্থিত হয়। টুকটুকি তাদেরকে দেখে একেবারে আকাশ থেকে পড়ে। এ কি রতন, এনারা তোমার বাবা মা? আপনারাই তো আমাকে দেখতে গিয়েছিলেন, তখন যে বলেছিলেন আপনাদের ছেলে বিজনেসম্যান। রতন যে ফুচকার ব্যবসা করে সেটা আপনারা বলেননি কেন? কিন্তু ফুচকা বিক্রি করে কেউ এত বড় লোক কিভাবে হতে পারে? আমার ছেলে মোটেই ফুচকাওয়ালা নয়, ওর আসল নাম শুভম। শুভম তোমার ফটো দেখেই তোমাকে পছন্দ করেছিল। ও ঠিক করেছিল তোমাকে ছাড়া অন্য কাউকে কখনোই বিয়ে করবে না। তুমি যেমন ফুচকা খাওয়ার জন্য পাগলামি করো, আমার ছেলেটাও তোমাকে বিয়ে করার জন্য পাগলামি করেছে। ফুচকাওয়ালা সেজে তোমাকে পটিয়ে বিয়ে করেছে। হ্যাঁ টুকটুকি, মা ঠিকই বলেছে। তোমার মতো ফুচকা পাগল মেয়েকে বিয়ে করার জন্য আমাকে ফুচকাওয়ালা সেজে তোমাকে বিয়ে করতে হয়েছে। তোমার কোনো চিন্তা নেই, আমরা ফুচকা খেতে পছন্দ না করলেও তুমি যখন ইচ্ছে ফুচকা খেতে পারো। আমি বাড়িতেই তোমার জন্য ফুচকা রেস্টুরেন্টের ব্যবস্থা করে দেবো। এমন কথা শুনে টুকটুকি বেজায় খুশি হয়। আরে এই কথাটা তো আমাকে আগে বললেই পারতে, তাহলে আর আমাকে পালিয়ে বিয়ে করতে হতো না। তুমি ফুচকা বিক্রি করো জেনে আমি পালিয়ে বিয়ে করলাম, না হলে আমার ফ্যামিলি তোমার সঙ্গে এমনিই আমার বিয়ে দিয়ে দিত। দাঁড়াও, আমি এখনই বাড়িতে ফোন করে সব বলছি। এই বলে টুকটুকি ভয়ে ভয়ে তার বৌদিকে ফোন করে সমস্ত সত্যি কথা বলে দেয়। টুকটুকির কথা শুনে তার পরিবারের প্রত্যেকেই খুবই খুশি হয়, কারণ টুকটুকি কোনো ফুচকাওয়ালা নয়, বরং কোটিপতি ছেলেকেই বিয়ে করেছে। তাই সেদিনই টুকটুকির বাবা মা সসম্মানে টুকটুকিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই খুবই ধুমধাম করে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমেই শুভমের সঙ্গে টুকটুকির বিয়ে দেয়। বিয়ের পর টুকটুকি শ্বশুর বাড়িতে গিয়ে মন ভরে সারাদিন ফুচকা খায়, কিন্তু প্রত্যেক দিন অনেক অনেক ফুচকা খাওয়ার ফলে টুকটুকির আর ফুচকা খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে তার শরীরও খারাপ করে। তাই ধীরে ধীরে নিজের স্বাস্থ্যের কথা ভেবে টুকটুকি অতিরিক্ত ফুচকা খাওয়াও বন্ধ করে দেয়। রেখা এবং সুরেখা দুই যমজ বোন ছিল। তারা তাদের বাবা মায়ের সঙ্গে বাস করত। তাদের দুই বোনকে দেখতে হুবহু একই রকমের ছিল, আর তাদের দুজনের পছন্দ অপছন্দ রুচি সব একই রকমের ছিল। রেখা এবং সুরেখা দুই যমজ বোনই খুব টাইট টাইট জামা পরতে খুব পছন্দ করত। তাদের এরকম টাইট এবং ছোট ছোট জামা পরার জন্য পাড়া পড়োশি সবাই তাদের খারাপ নিয়ে ভাবত। বিশেষ করে পাড়ার কাকিমারা তাদের দুজনকে নিয়ে সবসময় আলোচনা করত। তাদের বাবা মা দুজনেরই ইচ্ছে ছিল দুই যমজ মেয়েকে একই বাড়িতে বিয়ে দেওয়ার। তাই তারা তাদের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য একই বাড়িতে দুই ছেলে আছে এরকম সম্বন্ধ দেখা শুরু করে। একদিন রেখা ও সুরেখাকে দেখতে এলে তারা দুই বোনই খুবই টাইট এবং শর্ট জামা পরে তাদের সামনে আসে। এ বাবা, ছি ছি, কত বাজে জামা পরেছে দুজনেই। এত টাইট জামা কেউ পরে? আমরা তাহলে ঠিকই শুনেছি। আমরা যখন আসছিলাম তখন পাড়ার সবাই বলা কওয়া করছিল এদের দুই বোনের চরিত্রের দোষ আছে। না, আপনার নির্লজ্জ মেয়েদের সঙ্গে আমার ছেলেদের বিয়ে দেব না। এই চল তোরা। তারা চলে গেলে মালতী দেবী তার দুই মেয়েকেই টাইট জামা পরার জন্য খুব বকাবকি করে, কিন্তু এটার কোনোই প্রভাব তাদের উপর পড়ে না। তারা কোনো মতেই তাদের পছন্দকে বাতিল করতে রাজি ছিল না। এভাবে অনেকগুলো সম্বন্ধ আসার পর অবশেষে তনিমা দেবী তার দুই ছেলে রাজা এবং কমলের সঙ্গে রেখা ও সুরেখাকে দেখতে আসে।
তারা খুবই মডার্ন হওয়ায় দুই বোনকে টাইট জামা পরে থাকতে দেখেও তারা কিছু মনে করে না। এটা দেখে দুই বোনও বিয়েতে রাজি হয়ে যায়। দুই পরিবারের সহমতে রাজার সঙ্গে রেখার এবং সুরেখার সঙ্গে কমলের বিয়ে হয়ে যায়। বিয়ের পরও রেখা ও সুরেখা একইভাবে টাইট জামা পরতো, কিন্তু এখন তাদের কেউই কিছু বলতো না। একদিন তারা সবাই মিলে রাতের খাবার খাচ্ছিল, তখন তনিমা দেবীর ফোনে কল আসে। হ্যালো, হ্যাঁ মা বলুন, কেমন আছেন? সব ঠিক আছে তো? এত রাতে ফোন করলেন? হ্যাঁ করেছি, তোমরা তো কোনোদিনও মনে করো না। আমি ফোন করলে কেমন আছি না আছি জিজ্ঞাসা করো। অত দূর থেকে লেজ নাড়ালে তো হবে না, তাই না? একবার গ্রামে এসেও তো দেখতে পারো যে তোমার বুড়ি শাশুড়ি মা বেঁচে আছে নাকি মরে গেছে। ইস, এসব কি বলছেন মা? আপনার শরীর খারাপ নাকি? না, আমি ঠিক আছি। আমি মরে গেলে তো তোমরা খুশি হবে। বারবার গ্রামে আসতে বলবো না তাহলে। শোনো, সামনের 12 তারিখে তোমার শ্বশুর মশাইয়ের বার্ষিকী কাজ আছে। 1 বছর হয়ে গেল, কিছু খেয়াল আছে তোমাদের? নেই, একটুও খেয়াল নেই। এবার শুধু তুমি এলে হবে না, আমার নাতি নাতবউ সবাইকে নিয়ে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে মা, আমরা অবশ্যই যাব। এবার রাখি তাহলে। বাপরে বাপ, আমার শাশুড়ি মা ফোন করলেই বুকটা কেমন যেন কেঁপে ওঠে। আমি এত ভালো একজন শাশুড়ি, আর আমার কপালে এমন শাশুড়ি কেন যে জুটলো। এই সবাই শোনো, সামনের সপ্তাহে আমরা সবাই গ্রামের বাড়িতে যাচ্ছি। তোমাদের কারোর কোনো আপত্তি নেই তো? পরের সপ্তাহেই তনিমা তার 2 ছেলে এবং 2 যমজ বৌমাকে নিয়ে তাদের গ্রামে পৌঁছে যায়। রেখা এবং সুরেখাকে খুবই টাইট এবং ছোট জামা পরে থাকতে দেখে গ্রামবাসী সবাই খুব অবাক হয়। এরা কারা গো? এদের তো দেখে হিরোইন মনে হচ্ছে। কি ভালো দেখাচ্ছে গো, কত ভালো ফিগার, একদম সরু। দেখো কোমরটা কি পাতলা, দেখো টাইট জামা পরে কি দারুণ লাগছে, তাই না বলো? দূর, খুবই বাজে দেখাচ্ছে। কি ফালতু মেয়েরা, সব বোঝা যাচ্ছে। ছি ছি, লজ্জা নেই। কাদের বাড়ি যাচ্ছে বলো তো এরা? নিশ্চয়ই শহর থেকে এসেছে। আমার তো মনে হচ্ছে আমাদের গ্রামে সিরিয়ালের শুটিং করবে বলে এসেছে। এসো এসো, সবাই এসো, দেখি এদের পেছন পেছন যাই। এরা কোথায় যাচ্ছে দেখি, চলো। মা, আপনি কোথায়? আমরা এসে গেছি। এই যে দেখুন, আপনার 2 যমজ নাতবউ, দুজনে একই রকম দেখতে। এটা রাজার বউ আর এটা কমলের বউ। অন্বেষা দেবী রেখা এবং সুরেখার টাইট জামা দেখে অবাক হয়ে যায়। ছি ছি ছি, একই জামা পরেছো তোমরা? এত টাইট জামা পরে কেউ গ্রামে আসে নাকি? এটা তোমাদের শহর নয়, বুঝেছো? এই তনিমা, তুমি এদের কিছু বলনি কেন? আসলে আমার মাথায় ছিল না মা, আর আমি আমার বৌমাদের নিজের ইচ্ছে মতো থাকতে দিতে চাই। কারোর উপর জোর করে কিছু চাপিয়ে দিলে আমি জানি কেমন লাগে। ঠেস মেরে কথা বলো না বৌমা। তোমার এই 2 বৌমা তো আমার বাড়িতে এসেছে, আর দেখো সঙ্গে করে পুরো গ্রামের লোককেও তুলে এনেছে। দেখো, পেছন ঘুরে দেখো তো একবার। তনিমা দেখে যে সত্যি সত্যি তাদের বাড়ির সামনে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে এবং রেখা ও সুরেখাকে নিয়ে আলোচনা করছে। আমাদের টাইট জামা পরা নিয়ে ঠাকুমা আপনার সমস্যা হচ্ছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু এই গ্রামবাসীর কি সমস্যা? এরা এরকম হইচই করছে কেন, সেটা তো বুঝতে পারছি না আমরা। আরে রেখা, বুঝতে পারছিস না? এরা আমাদের হিরোইন ভাবছে। এরকম টাইট জামা পরে কখনো কাউকে দেখেনি তো, টিভিতেই শুধু হিরোইনদের পড়তে দেখেছে, তাই এরা আমাদের দেখার জন্য এক্সাইটেড হয়ে পড়েছে। তোমাদের জন্য আজকে আমার লজ্জায় মাথা কাটা গেল। শোনো, এটা গ্রাম, এখানে এসব চলে না। যাও, তোমরা দুজনে শাড়ি পরে নাও, আর শাড়ি পরতে না পারলে অন্য কোনো ঢিলা ঢোলা জামা পরে নাও। না, আমরা 2 বোন টাইট জামা ছাড়া অন্য কোনো জামা পরি না ঠাকুমা। আমরা এটাই পরে থাকবো। আর মা, আপনি তো আগে থেকে বলতে পারতেন। আমাদের সঙ্গে এসব বলে জানলে আমরা এখানে কখনোই আসতাম না। চল সুরেখা, আমরা ফ্রেশ হয়ে নিই। রেখা ও সুরেখা 2 বোন এই বলে সেখান থেকে চলে যায়। অন্বেষা দেবী তার বৌমাকে একা পেয়ে তাকে খুব বকাবকি করে। রাত্রিবেলা সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমাতে চলে যায়। অন্বেষা দেবীর বাড়ির পেছনেই ঘন জঙ্গল ছিল, আর ওখানকার গাছপালায় নানান রকম পোকামাকড় বাস করত।
রেখা এবং রাজা যেই ঘরে ঘুমিয়েছিল সেই ঘরের জানালাগুলো খোলা থাকায় বাইরে থেকে একটা পোকা উড়ে এসে রেখার জামার মধ্যে ঢুকে যায়। রেখার ঘুম ভেঙে যায় এবং সে লাফালাফি করতে শুরু করে। আমার জামার মধ্যে কি ঢুকে গেছে? ওরে বাবারে, কামড়াচ্ছে। এই রাজা, তাড়াতাড়ি ওঠো। কি গো, ওঠো না শিগগিরই, শুনছো? আরে কি হলো? মাঝরাতে কি শুরু করলে? কি হয়েছে বলো? তুমি লাফাচ্ছ কেন? কি হয়েছে? দেখো না, আমার জামার মধ্যে একটা পোকা ঢুকে গেছে, খুব কামড়াচ্ছে গো। দেখো না একটু, প্লিজ দেখো। আরে কিভাবে দেখবো? তুমি কত টাইট জামা পরে আছো। আমার তো তোমার চেয়ে বেশি পোকাটার চিন্তা হচ্ছে। বেচারা মরবে বলে তোমার টাইট জামার মধ্যে ঢুকেছে। আজকে শিওর এই পৃথিবীতে ওর লাস্ট দিন। আরে তুমি তো অদ্ভুত লোক, এখানে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর তুমি ইয়ার কি করছো? আরে সত্যি বলছি গো, আমার খুবই খারাপ লাগছে। কি সত্যি? আমার এমন অবস্থা দেখে তোমার খারাপ লাগছে? আরে না না, তুমি ভুল বুঝলে। তোমার কথা বলছি না আমি তো পোকাটার কথা ভেবে কষ্ট পাচ্ছি। আর কোনো জায়গা পেল না, আমার বউয়ের টাইট জামার মধ্যে ঢুকে গেল। আজকে বেচারা দম বন্ধ হয়েই মরে যাবে। চুপ করো, ফালতু লোক একটা। আমি এখানে এসেই ভুল করেছি। এটা কোনো বাড়ি নাকি জঙ্গল আমি বুঝতে পারছি না কিছুতেই। কখনো মশা কামড়াচ্ছে, আবার কখনো পোকামাকড় জামার মধ্যে ঢুকে যাচ্ছে। আমি তোমায় কিভাবে হেল্প করতে পারি বলো? হ্যাঁ, তুমি দয়া করে বাইরে যাও, আমি জামা খুলবো। পোকাটা আটকে আছে, বেরোতে পারছে না বলে আমাকে কামড়েই যাচ্ছে। রাজা রেখার কথা শুনে হাসতে হাসতে বাইরে চলে যায়। রেখা তার জামা খুলে পোকাটাকে বাইরে বের করে দেয়। সে দেখে যে পোকাটা তার সারা শরীরে কামড়ে কামড়ে লাল লাল দাগ করে দিয়েছে। পরের দিন সকালবেলা, আমি তো আগেই বলেছিলাম তোদের দুই বোনকে যে এটা গ্রাম, এখানে এসব টাইট জামা পরা শোভা পায় না। নে, এই চুন আর হলুদের মিশ্রণটা ঘরে গিয়ে সারা শরীরে লাগিয়ে নে, ঠিক হয়ে যাবে। জানি না এখন কোন ক্ষতিকারক পোকা তোকে কামড়েছে। না, আমি এসব কিছুই লাগাবো না, আমি বাড়ি যেতে চাই। দোস্ত তোদেরই, এত টাইট জামা পরিস কেন তোরা? কালকে যদি টাইট জামা না পরে কোনো ঢিলা ঢোলা জামা পরে থাকতিস, তাহলে তো একটা ছাড়া দিলেই পোকাটা পড়ে যেত, তাই না? আর তাছাড়া দিনের বেলা না হয় টাইট জামা পরিস স্টাইল মারার জন্য। লোকে তো রাত্রি বেলা ঢিলা ঢালা জামা পরে ঘুমায় একটু আরাম করার জন্য, তাই না? না, আমার ঢিলা জামা পরতেই বিরক্ত লাগে। আমার টাইট জামাই পছন্দ। আর যতই যাই হোক না কেন, আমি টাইট জামাই পরবো। হ্যাঁ, আর আমিও। শোন রেখা, আজকে ঘুমানোর সময় ঘরের জানালাগুলো বন্ধ করে রাখবি, তাহলে দেখবি আর কোনো সমস্যা হবে না। ভাগ্যিস আমি কালকে জানালাগুলো বন্ধ করেছিলাম, না হলে আমার সাথেও এটা হতে পারতো। দুই বোনে গল্প করতে করতে সেখান থেকে চলে যায়। সেদিন রাত্রিবেলায় ইলেকট্রিক চলে যায় এবং গরমে গ্রামবাসী সকলে অতিষ্ঠ হয়ে উঠেছিল। গ্রামের সবাই রাত্রিবেলা মাঠে গিয়ে বসে থাকে। আর এদিকে রেখা ও সুরেখা টাইট জামা পরে থাকায় তাদের দুজনের আরো অনেক বেশি গরম লাগছিল। এমনকি ঘামে তাদের জামাও ভিজে গিয়েছিল। বাপরে বাপ, কি গরম রে সুরেখা! মরার জন্য এখানে এসেছি আমরা, আর থাকা যাচ্ছে না, বিশ্বাস কর। সত্যি খুব কষ্ট হচ্ছে, আমার তো শ্বাস আটকে যাচ্ছে মনে হচ্ছে। বাড়িতে সবসময় এসিতে থাকতাম, কোনো কষ্ট হতো না। এখানে এসি তো দূরের কথা, কারেন্ট গেছে তো আর আসার নাম করছে না। হ্যাঁ, ঠিক বুঝেছ তোমরা দুজনে। এটা শহর নয়, এটা গ্রাম। এটা তো আমি সেদিন থেকেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমাদের এখানে কারেন্ট যাওয়ার সময় থাকলেও কারেন্ট আসার সঠিক কোনো সময় থাকে না। এখনো বলছি, এই টাইট জামাগুলো খুলে ফেলো আর ঢিলা ঢোলা জামা পরো, দেখবে অনেক আরাম পাবে। না, যতই গরম লাগুক না কেন, আমরা টাইট জামা খুলবো না, অসম্ভব। আর তাছাড়া আমাদের অত বেশি গরমও লাগছে না। এখানে তো এত গাছপালা ভর্তি, কত হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা, তাই না সুরেখা বল? হ্যাঁ ঠাকুমা, রেখা ঠিকই বলছে। আমরা যারা টাইট জামা পরি তাদের অভ্যাস হয়ে যায়, গরম বলে কিছু মনে হয় না। ঢিলা জামা পরলে আমাদের বরং বেশি গরম লাগবে। অন্বেষা দেবী তাদের কথা শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। অনেক রাত হয়ে যাওয়ায় দুই বৌমা ঘুমাতে চলে যায়। কিন্তু তখনও ইলেকট্রিক না আসায় আর টাইট জামা পরে শুয়ে থাকার ফলে দুই বোনেরই খুব গরম লাগছিল।
ঘামে তাদের দুজনেরই জামা প্রায় ভিজে যায়। গরমে অতিরিক্ত ঘেমে যাওয়ার ফলে তাদের সারা শরীরে অনেক ঘামাচিও বেরিয়েছিল। তাদের বডি জ্বালা করতে শুরু করে। তাদের পক্ষে আর গরম সহ্য করা সম্ভব হচ্ছিল না। এই রেখা, আমি যাচ্ছি এই টাইট জামা খুলে দিতে। আমি আর পারবো না রে বাবা, আমি একটা ঢিলা ঢোলা জামা পরছি, না হলে আজকে ঘুম হওয়া তো দূরের কথা, আমি দম আটকেই মরে যাব। আমার প্রচুর কষ্ট হচ্ছে। আমিও তোকে অনেকক্ষণ ধরে বলবো ভাবছিলাম এটাই। হ্যাঁ চল, আমিও ঢিলা ঢোলা জামা পরবো। তারা দুজনে একসাথে গিয়ে টাইট জামাগুলো খুলে দিয়ে ঢিলা ঢোলা জামা পরে নেয় এবং তারা দুজনেই খুবই আরাম পায়। বাহ, সত্যি তো এই ঢিলা জামাটা পরে মনেই হচ্ছে না যে আমি জামা পরে আছি। বাবারে বাবা, এবার আর অত গরম লাগছে না, বাঁচলাম। অনেক বছর পর ঢিলা ঢোলা জামা পরে আরাম লাগছে, তাই না বল? তাদের দুজনকে ঢিলা জামা পরতে দেখে বাড়ির সকলেই খুব খুশি হয়। তখন হঠাৎ করে ইলেকট্রিক চলে আসে। সবাই রেখা ও সুরেখার দিকে তাকিয়ে থাকে যে এবার হয়তো তারা ঢিলা জামা খুলে আবারও টাইট জামা পরবে। কিন্তু না, এবার আর সেরকম কিছুই হয়নি। রেখা ও সুরেখা ভালো করে বুঝতে পেরেছিল যে টাইট জামার চেয়ে ঢিলা জামা পরলে কতটা আরাম হয়। তারা সেদিনের পর থেকে সব সময় আর টাইট জামা পরে না। বাড়িতে থাকলে তারা ঢিলা ঢোলা জামাই পরে। বাইরে গেলে কিংবা কোনো পার্টি অনুষ্ঠানে গেলেই তারা স্টাইলিশ টাইট জামা পরে। এভাবেই তারা সবাই হাসি খুশি বসবাস করতে থাকে।